বলা হয়ে থাকে স্বাস্থ্যই সম্পদ। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই। সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত পরিশ্রম মানুষকে সুস্থ রাখে। দেহ ও মন ভালো থাকলে বাড়ে কর্মদক্ষতা। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টরে। আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। আমাদের আজকের আলোচনার বিষয় গর্ভকালীন সমস্যা ও সমাধান। দর্শক, এই বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের গাইনি অ্যান্ড অবস বিভাগের সহযোগী অধ্যাপক এবং ল্যাপারোস্কোপিক সার্জন ডাক্তার শারমিন সিদ্দিকা রুমকি। দর্শক, স্ক্রিনে দেখানো নম্বরে আপনারাও ফোন করে নিতে পারেন চিকিৎসকের পরামর্শ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা আজকে গর্ভকালীন পুরো বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। ধরে নিলাম একজন মেয়ের বিয়ে হলো, মানে কোনো একজন কাপল চাচ্ছে তারা বেবি নিবে। একদম শুরুটা জানতে চাই, প্রস্তুতিটা কেমন হতে পারে? ধন্যবাদ রেদান, খুবই সুন্দর প্রশ্ন। অ্যাকচুয়ালি আমরা এটাই চাই যে প্রতিটি কাপল কনসিভের আগে আমাদের কাছে আসুক, প্ল্যানিংটা আমরা করে দিই। কারণ আমরা জানি না আমরা কে কী রোগ বহন করছি। আমাদের শরীরটাই এমন আল্লাহ তৈরি করেছেন যে ছোটোখাটো অনেক সমস্যাই থাকে যেগুলোর কোনো বহিঃপ্রকাশ থাকে না। তো লুকানো যে সমস্যাগুলো থাকে এগুলো নিয়ে যদি কেউ প্রেগনেন্সি প্ল্যানে চলে যায় কিংবা প্রেগনেন্ট হয়ে যায়, তখন দেখা যায় সেখানে আমরা আশানুরূপ ফল পাই না অনেক সময়, এবং দেখা যাচ্ছে মিসক্যারেজ কিংবা গর্ভকালীন জটিলতা অনেক বেশি হচ্ছে। সেক্ষেত্রে যখনই কোনো কাপল সিদ্ধান্ত নেবেন যে তারা প্রেগনেন্সি প্ল্যান করছেন, তখন আমাদের কাছে আসবেন। আমরা ইনিশিয়াল কিছু ইভ্যালুয়েশন করে যখন দেখি যে হ্যাঁ তার সব কিছু ঠিক আছে, তখন আমরা একটা প্ল্যানিংয়ের সিস্টেম তাদেরকে বলে দিই। সাধারণত ম্যাক্সিমাম কাপলই প্রথম বছরের মধ্যে চেষ্টা করলেই কনসিভ হয়ে যায়। যখন করে না তখন আমাদের কিছু সাহায্যের প্রয়োজন হয়, আমরা কিছু অ্যাসিস্ট করি, কিছু মেডিকেশন দিই, দেখা যায় খুব সুন্দর আউটকাম চলে আসে। আচ্ছা, এই কনসেপ্ট করার বিষয়টা একটু ক্লিয়ার করবেন। অনেক কাপলে দেখা যায় যে খুব সহজেই তাদের কনসেপ্ট হচ্ছে না, আবার অনেক কাপল দেখা যায় যে খুব দ্রুতই হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই বিষয়টা একটু যদি ক্লিয়ার করতেন। এটা আসলে প্রত্যেকটা মানুষেরই ভেরিয়েশন আছে। আমরা যখন মেডিকেল সায়েন্স পড়ি তখনই আমাদেরকে শেখানো হয় প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালকে ট্রিটমেন্ট করতে হবে। ইটস নট যে আপনি সব একই গদবাঁধা চিকিৎসা সবার জন্য বরাদ্দ। তো যখন একটা পেশেন্ট আমাদের কাছে আসে, আমরা একদম তার জীবন বৃত্তান্ত শুনে নিই যে তার প্রিভিয়াস কোনো অসুখ বিসুখের হিস্ট্রি আছে কিনা, তার ফ্যামিলিতে কোনো এরকম প্রবলেমে আছে কিনা, যে তার ফ্যামিলির সবারই দেখা যাচ্ছে কাজিনদের প্রেগনেন্ট হতে সমস্যা হচ্ছে। আমার অনেক পেশেন্ট আছে। হ্যাঁ, আমার অনেক পেশেন্ট আছে বিয়ের সাথে সাথেই সে তার আক্ট হয়েছে, আক্ট হওয়ার পরে সে চলে এসছে যে আমার একটু মেনস্ট্রুয়েশনের প্রবলেম আছে, আর আমার কাজিনদের সবারই প্রেগনেন্সির সমস্যা, সবাইকে ট্রিটমেন্ট নিয়ে প্রেগনেন্ট হতে হয়। দেখেন কত ইম্পর্টেন্ট ক্লু, বিকজ আমরা জানি অনেক রোগ আছে যেগুলো ফ্যামিলিতে রান করে। বিশেষ করে আপনি এখন দেখবেন যে মেয়েদের বেশ কিছু সমস্যা আছে, যেমন মাসিকের অনিয়ম, অবভিসিটি। এখন এটা আমাদের মেজর একটা ইস্যু যে আমাদের ছোট বাচ্চাগুলোই কিন্তু অবিস হয়ে যাচ্ছে। তাহলে এই অবিসিটি যাদের থাকছে তাদের দেখা যাচ্ছে শুরু থেকেই মেনস্ট্রুয়াল প্রবলেমগুলো আছে, এবং এটার সাথে লিঙ্কড হয়ে আপনার পিসিওডি, যেটা এখন অ্যাওয়ারনেস মান্থ চলছে আমাদের, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আমাদের সব চ্যানেলে অনেক প্রোগ্রাম হচ্ছে, তো আমি সুযোগ পেয়ে বলে নিচ্ছি। তো এই সমস্যাটা কিন্তু আমরা আগেই বুঝতে পারি যে যাদের এরকম মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি আছে তাদের একটু ভিন্ন প্রস্তুতিটা প্রেগনেন্সির। সেই জন্যই আমরা এনকারেজ করছি যখন প্ল্যান করবে আমাদের কাছে গর্ভধারণ করতে কিছুটা সমস্যা হয়, কারণ ওদের ওভুলেশন প্রসেসটা ঠিকমতো হয় না, যে কারণে দেখা যায় যে তার মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিটা হচ্ছে। তো আমরা মেনস্ট্রুয়েশন রেগুলার করে কিছুটা ওয়েট রিডিউস করলেই নর্মালি কনসিভ হয়ে যায়। তো এই জিনিসগুলো মানুষকে জানানো প্রয়োজন যে প্রেগনেন্সির আগে আমাদের কাছে আসুন। আপনি একটু শুরুতেই কথা বলছিলেন যে কাপলের মানে হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে কার কি রোগ আছে সেটা তো বলা যায় না, সেটা আসলে আপনারা কিভাবে অ্যাড্রেস করেন যখন এমন আমাদের অনেক পেশেন্ট আছে যে ধরেন যে 5 বছর হয়ে গেছে কনসিভ হচ্ছে না, তারা হ্যাপি কাপল, তাদের কোনো ফিজিক্যাল প্রবলেম নেই এবং মেন্টালি তাদের অ্যাটাচমেন্টও খুব ভালো। তো এইরকম ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে মেয়েদের চাইতেও দেখা যায় আমরা মেল পার্টনার যখন ইভ্যালুয়েশন করি অনেকেরই দেখা যাচ্ছে স্পার্ম কাউন্টের প্রবলেম থাকছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের সবসময় কোনো প্রবলেম থাকবে না। তো ওই ইভ্যালুয়েশনের সময় নাও সমস্যা থাকতে পারে। হ্যাঁ, দেখা যাচ্ছে মেয়েটাকে অনেক ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, ওর ওভুলেশন প্রসেস ওকে সব ঠিক আছে, বাট ওই হাজব্যান্ডরাই দেখা যাচ্ছে যে টেস্ট করতে গিয়ে অনীহা করলো না, দেখা গেল যে তার এই প্রবলেমটা রয়ে গেছে। তো এটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম যেগুলো আসে যে কাউন্ট কম, কিছুটা অ্যাবনর্মালিটি থাকে স্পার্মের, তো সেগুলো কিন্তু খুব সাধারণ চিকিৎসাতেই ভালো হয়ে যায়। তো এই কনফিডেন্সটা রাখবেন যে আপনার যে সমস্যাগুলো, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ছোট সমস্যা পাই, এই ছোট সমস্যার কারেকশন ইজি। তো ওই পার্টনারকে সহযোগিতা করতে হলে পার্টনারের টেস্টের সাথে হাজব্যান্ডকেও টেস্ট করতে হবে। একদমই।
একটু মিসক্যারেজের বিষয়ে আসতে চাই, আপনি বলছিলেন। আর জীবন ধারণের খাবার দাবার এগুলো নিয়ে তো কথা বলবোই আমরা। এই যে অনেকের দেখা যায় যে খুব দ্রুতই মিসক্যারেজ হয়ে যাচ্ছে প্রথম 2-3 মাসের মধ্যে কিংবা তার আগেই। আবার অনেকের দেখা যায় যে একটা লম্বা সময় পর এটা হচ্ছে, মিসক্যারেজ হচ্ছে। তো এটা হয় কেন আসলে? আচ্ছা, আপনি যেটা বলতে চাচ্ছেন মানে হচ্ছে যে প্রথম 3 মাসে, হ্যাঁ মধ্যবর্তী 3 মাস, হ্যাঁ, এই right. সময় মিসক্যারেজ। তাহলে প্রথম 3 মাসে যেটা মিসক্যারেজ হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ধরে নিই এটা ভ্রূণ যে তৈরি হয়েছিল সে ভ্রূণটির সমস্যা। দ্যাট মিনস জেনেটিক অ্যাবনর্মালিটি সবচাইতে আগে আমাদের কাউন্টে আসে। তারপর যেটা আসে ইনফেকশন অ্যান্ড মেটাবলিক ডিজিজ। তাহলে ইনফেকশন হচ্ছে আরেকটা কারণ, যেটা হচ্ছে এই যে বললাম যে লুকানো রোগ, আমাদের বোঝা যায় না। তো এইরকম কিছু ইনফেকশন আছে যেগুলোর কোনো বহিঃপ্রকাশ আমাদের শরীরে থাকে না। ওই ইনফেকশনগুলো গিয়ে দেখা যাচ্ছে যে বেবিকে এফেক্ট করছে, বেবি মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এবং এর পরবর্তীতে আসে কিছু মেয়েদের হচ্ছে দেখা যাচ্ছে যে শরীরে যদি কোনো সমস্যা থাকে, বিশেষ করে আপনার ডায়াবেটিস। আমরা জানি যে ডায়াবেটিসটা এখন আমাদের দেশে মহামারীর মতো ছড়াচ্ছে, এবং এমন অবস্থা যে ছোট ছোট বাচ্চাদেরও সুগার লেভেল চেক করলে দেখা যাচ্ছে ওদেরও সুগার চেঞ্জ হয়ে আছে। তো এই জিনিসগুলো কিন্তু ধরা পড়ে না। তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন সে প্রেগনেন্ট হচ্ছে, প্রেগনেন্সির কারণেও সুগারটা চেঞ্জ হয়, তখন আপনার দুটো মিলে দেখা যাচ্ছে এটা গিয়ে ভ্রূণকে এফেক্ট করছে, এফেক্ট করে মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এটা কি সাময়িক ডায়াবেটিস হতে পারে না কোনো দুটোই হতে পারে, থাকতেই পারে? প্রেগনেন্সি সময়ের ডায়াবেটিস অথবা যেটা নর্মাল যে ডায়াবেটিস সেটা হতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে থাইরয়েড। থাইরয়েডটা এখন এত বেশি আমাদের ঢাকা শহরে, পুরো বাংলাদেশেই বেড়েছে। তো এই থাইরয়েডের প্রবলেম আপনার কিন্তু দেখা যাচ্ছে যে ডিরেক্ট মিসক্যারেজের সাথে রিলেটেড। এমন অনেক পেশেন্ট আসছে আমাদের কাছে যে তার 2-3টে মিসক্যারেজ। আমরা সিম্পল, ওই যে বললাম যে সিম্পল টেস্ট করলেই চলে আসে যে থাইরয়েডে তার প্রবলেম আছে। 2 রকম থাইরয়েড, একটা হচ্ছে আপনার সিমটম আছে আর একটা হচ্ছে সিমটম নাই, সেটাকে আমরা বলি সাব ক্লিনিক্যাল, মানে ক্লিনিক্যাল কোনো তার বহিঃপ্রকাশ নেই। তো এই থাইরয়েডের গ্রুপটা কিন্তু সবচাইতে বেশি মিসক্যারেজে ভোগে। তো তাদের আপনি যখনই থাইরয়েড লেভেল ঠিক করে দেবেন, প্রেগনেন্সির আউটকাম ওকে হয়ে যাবে এবং মিসক্যারেজ আর হবে না। এই বিষয়গুলো কিন্তু অনেকেই বোঝে না, সেটাই তাই না? সে কারণে এই সমস্যাগুলো বারবার হয়। আপনি সিমটমের কথা বলছিলেন, সিমটম আসলে কিভাবে বুঝবে, মানে কোন ধরনের উপসর্গ দেখা না, দেবে? এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম। যেমন ধরেন 2টো থাইরয়েডের প্রবলেম, একটা হচ্ছে থাইরয়েডের হরমোনটা বেড়ে যাওয়া, টিএসএইচ লেভেল আমরা যেটা বলি, একটা হচ্ছে নেমে যাওয়া। আচ্ছা, তো হচ্ছে গিয়ে একটা হচ্ছে হাইপোথাইরয়েড, যেটাতে দেখা যাবে যে হঠাৎ মানে ওজন বেড়ে যাচ্ছে এবং শরীর অবসাদগ্রস্ত লাগছে, তার কোনো কিছু ভালো লাগছে না, সাডেন তার চেঞ্জ হচ্ছে। সে একটা ভালো স্টুডেন্ট, দেখা যাচ্ছে তার মনোযোগ থাকছে না পড়াতে। মুড সুইং, হ্যাঁ, মুড সুইংটির চাইতেও বেশি যেটা হয় সাডেন একটা ডিপ্রেশনের মতো একটা চেঞ্জ আসে। আর হাইপার থাইরয়েডে যেটা হবে ওভার অ্যাক্টিভিটি, সে সব কিছুতে উত্তেজিত হয়ে যাচ্ছে, তার হার্টবিট বেড়ে যাচ্ছে, তার হচ্ছে দেখা যাচ্ছে মেটাবলিজম রেট বেড়ে গেল, সে খুব খাচ্ছে কিন্তু তার ওয়েট গেইন হচ্ছে না, তার প্রচণ্ড হচ্ছে অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো চলে আসে। তো দুটোর সিমটম আলাদা। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা পেশেন্ট আসার পরে অ্যাকর্ডিং টু হার স্ট্যাটাস আমরা হচ্ছে ইভালুয়েশন করে তাকে মেডিকেশন দিলেই ঠিক হয়ে যায়। আচ্ছা, শুধু কি থাইরয়েডের সমস্যা কিংবা ডায়াবেটিস এই কারণেই যে বারবার মিসক্যারেজ হয়? না, এছাড়াও আরও অনেক রোগ আছে, অনেক রোগ আছে। যেমন ধরেন আপনার আমাদের অনেকের অনেক রকম রোগ আছে। যেমন ধরেন আপনার মৃগী রোগ সম্পর্কে আমরা সবাই জানি, যেটাকে আমরা ইপিলিপসি বলি। তাহলে এই ধরনের নিউরোলজিক্যাল অনেক রোগ আছে যেগুলোতে আমাদের ওই মেনটেন করার জন্য অনেক মেডিকেশন দেওয়া থাকে। তো সেখানে অনেক মেডিকেশন থাকে যেগুলো হচ্ছে গিয়ে আপনার ডিরেক্ট যখন ভ্রূণ তৈরি হয় তাকে এফেক্ট করলে আপনার মিসক্যারেজ হয়ে যাবে। এই জন্য দেখা যায় যখন যে পেশেন্টগুলো ইপিলিপসির মতো একটু জটিল রোগে থাকে তাদেরকে আমরা ওইটা কন্ট্রোল করে ড্রাগের ডোজ নামিয়ে আনতে হয়, সব ড্রাগ অফ করা যায় না। তো এইরকম কিছু ব্যাপারও আছে যে সেক্ষেত্রেও আপনার মিসক্যারেজ হয়। কোলাজেন ডিজিজ আছে, অনেক ডিজিজ আছে, নানা কারণ আছে, আপনাদের সেটা ডায়াগনোসিস করতে হয়। আসলে পুরো বিষয়গুলো জানা হলো, দর্শকরা নিশ্চয়ই উপকৃত হয়েছেন। এখন ধরে নিলাম একজন হাজব্যান্ড ওয়াইফ হচ্ছে গর্ভধারণ করলো, তার শুরু থেকে আসলে কিভাবে চলাফেরা করা উচিত? আপনারা শুরুর দিকে বলেন যে আপনারা খুব বেশি হাঁটা চলা করবেন না, অনেকেই আবার বলেন যে না, নর্মাল হাঁটা চলা করবেন। তো এই বিষয়গুলো একটু জানতে চাই। হ্যাঁ, এখানে আমাদের প্যাটার্ন আছে। যেমন ধরেন কিছু প্রেগনেন্সি আছে ন্যাচারালি কনসেপশন, তাহলে এই ন্যাচারাল কনসেপশন কিন্তু সবসময় স্ট্রং। ন্যাচারালি যেটা হবে তার হচ্ছে আউটকাম ভালো হবে, এটা আমরা ধরে নিই। কিন্তু তারপরও এখন আমাদের যে পারিপার্শ্বিক অবস্থা সব কিছু মিলে যেটা হয় যে আমরা পেশেন্টদের প্রথম 3 মাসে তাদেরকে লং জার্নি অ্যাভয়েড করতে বলি। যে রাস্তাগুলোতে ঝাঁকুনি, যেমন অনেকেরই সেকেন্ড প্রেগনেন্সি, ফার্স্ট বেবিটা স্কুলে পড়ছে, তাকে বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হচ্ছে রিক্সায় করে, যে অনেক ঝাঁকুনি হচ্ছে, সেই সময় কিন্তু আমরা তাদেরকে ইনহিবিট করছি। কারণ এই আমাদের যে জ্যাম এরিয়ায় পেরিয়ে এই ঝাঁকুনি নিয়ে সে যখন একটা স্ট্রেসের মধ্য দিয়ে যাবে তখন দেখা যায় অনেক সময় প্রেগনেন্সিটাতে ব্লিডিং শুরু হয় কিংবা কমপ্লিকেশনগুলো শুরু হয়ে যায়। সেই জন্য প্রথম 3 মাস তাদেরকে আমরা এই ধরনের জার্নি অ্যাভয়েড করতে বলি, একটু কমফোর্টেবল এনভায়রনমেন্টে থাকতে বলি।
বেড রেস্ট শুধুমাত্র তাদের ক্ষেত্রে যাদের ব্লিডিং হয়। আচ্ছা, এছাড়া কিন্তু আমরা বেড রেস্টের কথা বলি না নরমাল ন্যাচারাল হাঁটাচলা। প্রেগন্যান্সিতে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা নর্মাল হাঁটাচলা সে করবে, হাউসহোল্ড অ্যাক্টিভিটি করবে, ওয়েট লিফট করবে না। আচ্ছা, আমরা ওয়েট লিফটে অ্যাভয়েড করতে বলি এবং তার ডায়েটারি হ্যাবিটেও চেঞ্জ করতে বলি, যেমন মানে ভারী কিছু ওঠানো যাবে না। আর হচ্ছে গিয়ে আপনার ডায়েটারি চেঞ্জের মধ্যে সেটা হচ্ছে যে আপনার তাকে সবসময় হচ্ছে ইজিলি ডাইজেস্টেবল ফুড, যেটা খুব সহজে আপনার হজম করা যায়, সেই খাবারগুলো। অনেকেই আছে একটু ঝাল মশলা খায়, তো প্রেগনেন্সিতে আমরা বলে দিই যেটা না করার জন্য। কারণ হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা মেয়েরই সকালবেলা একটা সিকনেস হয়, যেমন বমি বমি ভাব লাগা, বমি হওয়া। তো মানে অনেকের যখন যখন আপনার এই অ্যাসিডিটির প্রবলেমটা থাকবে, সেই সাথে সে যদি স্পাইসি ফুড নেয় তার প্রচণ্ড কষ্ট হয়, এবং সে যদি কখনো ভমিট করে দেখা যায় অনেক সময় ব্লাডও চলে আসে, এবং অনেকেই অনেক বেশি করে। তো যখন এটা মাত্রা ছাড়িয়ে যাবে সেটাকে আবার আমরা একটা রোগ হিসাবে চিহ্নিত করি, ওই সময় আবার হসপিটালে অ্যাডমিট করে তাকে ম্যানেজ করা লাগে। তো সেটাকে আমরা যে অতিরিক্ত বমির সাথে হাইপারএমেসিস গ্র্যাভিডা বলি। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় চলে এসেছে, আমরা আরো বিষয় নিয়ে আলোচনা করতে চাই। একটা বিরতিতে আমাদের যেতে হবে। ধন্যবাদ। গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টরে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টরে। আমাদের আজকের আলোচনার বিষয় গর্ভকালীন সমস্যা ও সমাধান। আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আনোয়ার খান, মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের গাইনি অ্যান্ড অবস বিভাগের সহযোগী অধ্যাপক, এবং ল্যাপারোস্কোপিক সার্জন ডাক্তার শারমিন সিদ্দিকা রুমকি। বিরতির পর স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা কেউ গর্ভধারণ করলে প্রথম পর্যায়ে আসলে কীরকম তার কোনো কমপ্লিকেশনস হয় কি না, কিংবা চলাফেরা কিভাবে করা উচিত, সেই বিষয়ে আপনি আলোচনা করছিলেন। প্রথম 3 মাস স্বাভাবিক গর্ভধারণ কেউ করলে সেই বিষয়টা আপনি শুরু করবেন, তারপরে 3 মাসে আমি একটু যেতে চাই। হ্যাঁ, শিওর। পরের তো প্রথম 3 মাসে তো তাহলে বললাম যে আমরা একটু জার্নি অ্যাভয়েড করতে বলি, তারপরে হচ্ছে একটু ওয়েট লিফট করলো না, ডায়েটের মডিফিকেশন যেটা বলছিলাম, যে খাবারের মধ্যে স্পাইসি ফুডটা অ্যাভয়েড করবে, আর হচ্ছে সেই সাথে হচ্ছে যেগুলো ইজিলি ডাইজেস্ট, কারণ খেতে পারছে না মেয়েটা প্রথম 3 মাসে আমাদের প্রেগনেন্সি যে হরমোনগুলো আসে সেটার কারণে তার মুখে একটা ডিসটেস্ট হয়, এই ডিসটেস্টের কারণে মেয়েরা খেতে পারে না, এবং দেখা যায় যে তখন আপনার নর্মাল যে খাবারটা সে পছন্দ করতো দেখা যায় সেটা সামনে নিলেও তার একটু বমি লাগছে, বমি চলে আসে। হ্যাঁ, তো এই জিনিসগুলোই দেখা যায় যে এটা আপনার মেনে নিতে হবে, এটা আপনার প্রেগনেন্সির সাথে রিলেটেড। আচ্ছা, কেউ অনেক বেশি বমি করে, কেউ হচ্ছে নরমাল থাকে, এটা ওই যে বললাম যে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষের রেসপন্স আলাদা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনার 4টা বোন থাকলে 4 বোনের 4 রকম দেখবেন। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটাই হচ্ছে গিয়ে নিয়ম। আর হচ্ছে সেক্ষেত্রে আমরা পেশেন্ট ওয়াইজ চিন্তা করে তাকে ম্যানেজ করি। আর এরপরে হচ্ছে আপনার রেস্টের ব্যাপার, রেস্টের ব্যাপার যেটা আমরা অনেকেই দেখি যে এই সময় রাতে ঘুমাতে পারে না, বাট আমরা এই সময় সব ধরনের এক্সট্রা মেডিকেশন অ্যাভয়েড করতে চাই, বিশেষত সিডেটিভসগুলো। তারপরে দেখা যায় খুব বেশি যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমরা হয়তো কিছু অ্যাড করি, বাট খুবই রেয়ারলি, কারণ ওই সময়টাতে আপনার বলি যে তাহলে আপনি যদি রাতে ঘুম না হয় আপনি সকালে একটু ঘুমিয়ে নেবেন, এভাবে করে একটু অ্যাডজাস্ট করে দিতে হয়। প্রেশারটা মনিটর করতে হয়, কারণ দেখা যায় বেশিক্ষণ আবার বেশি দিন যদি সে রাত জেগে থাকে তখন যে ব্লাড প্রেশারটা বেড়ে যায়, তো ওই মনিটরিংগুলো আমরা শিখিয়ে দিই সব কিছুই। আচ্ছা, এটা তো প্রথম 3 মাস গেল, এখন পরের 3 মাসেও কিন্তু গিয়ে অনেকের মিসক্যারেজ হচ্ছে। দেখা গেল প্রথম 3 মাস খুব ভালো, কিন্তু হঠাৎ করেই মিসক্যারেজটা হয়ে যাচ্ছে। এটা একটা যে কোনো দম্পতির জন্য এটা খুব খারাপ লাগার বিষয়, কষ্টের বিষয়। মধ্যবর্তী 3 মাসে যে সমস্যাগুলো মেইনলি হয়, আমরা দেখি যে আপনার জরায়ুর যদি কোনো জন্মগত ত্রুটি থাকে, হ্যাঁ, তো আমরা সাধারণত জরায়ুর যে প্রকোষ্ঠটা থাকে এটা 3 কোণাকার একটা স্পেস থাকে বেবির জন্য। তো অনেকের দেখা যায় যে জরায়ুর গঠনগত সমস্যা থাকলে এটা হার্টের মতো হয়, তখন দেখা যায় যে জরায়ুর যে নর্মাল ক্যাপাসিটি, যে জরায়ুটা বড় হবে 9 মাস পর্যন্ত রাখবে বেবিটাকে, সেই ক্যাপাবিলিটিটা থাকে না, তখন দেখা যায় এসব মেয়েদের আর্লি মধ্যবর্তী 3 মাসে মিসক্যারেজের প্রবণতা থাকে। অনেকের দেখা যায় জরায়ুর মুখটা লুজ থাকে, তাহলে জরায়ুর মুখের সাধারণ যে কাজ সে হচ্ছে 9 মাস পর্যন্ত বন্ধ করে রাখবে, সে সেটা না পেরে হঠাৎ ওই মধ্যবর্তী 3 মাসে গিয়ে মুখটা খুলে গেল, তাহলে এটাকে আমরা বলি সার্ভাইকেল ইনকম্পিটেন্স। এটা খুব কমন একটা ঘটনা এখন আমরা যেটা দেখছি। তো সেক্ষেত্রে আমরা যে যখন ল্যাপারোস্কোপি করি তখন আমরা এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারি, যে যখন দেখি যে না এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, নর্মালি একটা বাধা থাকে এই জরায়ুর মুখটাতে, সেই বাধাটা যখন দেখি আমরা থাকে না, তখন আমরা এটা নোট ডাউন করে রাখি যে এর সার্ভিক্সটা লুজ, এর প্রেগনেন্ট হলে ভবিষ্যতে বেবিটা মিসক্যারেজ হয়ে যেতে পারে। এটা একটা গ্রুপ। আর ম্যাক্সিমাম থাকে যে এরকম আপনার 2 to 3 প্রেগনেন্সি লসের হিস্ট্রি নিয়ে আসে, যে তার 4 মাস 5 মাস 6 মাসের সময় বেবি মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে হিস্ট্রিটা একটু টিপিক্যাল থাকে, যে এরকম হয় যে আপনার 1 ঘন্টা 1.5 ঘন্টার পেইন থাকে অনলি, যে আপনি কিছু ধরতে পারবেন না, এই 1-1.5 ঘন্টার পেইনেই আপনার বেবিটা একদম পুরো, অনেক সময় দেখা যায় যে বের হয়ে বেবি ক্রাই করছে,
কিন্তু বেবিকে তো আর বাঁচানো সম্ভব হয় না, না। অনেক ক্ষেত্রে সম্ভব হয় না, বাট আপনার ঘটনাটা এরকম হবে যে 1-1.5 ঘন্টার পেন। নর্মাল মিসক্যারেজ হতে কিন্তু আপনার দেখা যায় যে পুরো দিন ব্যথা থাকছে কিংবা তার আগে থেকে 3-4 দিন ব্যথা থাকে, ওই মুখটা খুলতে সময় নেয়। কিন্তু যখন মুখটা নিজেই হচ্ছে গিয়ে অক্ষম, সে আর ধরে রাখতে পারছে না, সে দ্রুত ছেড়ে দেয় বেবিটাকে। তো এইসব ক্ষেত্রে খুব সহজ সমাধান যেটা, এটা এখন মোটামুটি আপনার খুব পপুলার, আমরা জরায়ুর মুখটা সেলাই করে দিই। এটা বাহির থেকে আপনার করা যায়, পেটের ভিতর দিয়ে ক্যামেরায় ল্যাপারোস্কোপিক্যালিও করা যায়। তবে বাহির থেকে করলে এটা ছোট অপারেশন হয়, সেক্ষেত্রে আমরা দেখা যায় যে যাদের বাহিরেই হয়ে যাচ্ছে তাদের আর ক্যামেরায় প্রসিডিউরে যায় না, এবং এটা পেশেন্টের জন্য কনভিনিয়েন্ট। তো ওইভাবে করে মুখটা বন্ধ করে দিলে একদম 9 মাস পর্যন্ত বেবি আমরা গ্রো করাতে পারি আল্লাহর রহমতে। একদম শেষের দিকে এসে অনেকের কিছু কমপ্লিকেশনস তৈরি হয়, দেখা যায় যে একেবারেই সব ঠিক আছে, আল্ট্রাসোনোগ্রামে দেখা যায় সব নর্মাল ডেলিভারি হবে, হঠাৎ করে সিজার করতে বলেন ডক্টররা, মানে শেষের দিকেও সে কি কোনো জটিলতা তৈরি হতে পারে? সবচাইতে বেশি সমস্যা যেটা হয় যে আপনার হচ্ছে বেবির দেখা যায় হার্টবিটের প্রবলেমগুলো আসে, আপনারা যেটা শুনে থাকবেন আমরা ফিটাল ডিস্ট্রেস বলি। তাহলে তখন দেখা যায় যে বেবির কোনো কারণে যদি তার গর্ভফুল থেকে পর্যাপ্ত পরিমাণে খাবার আর অক্সিজেন না পায়, তখন এই চেঞ্জগুলো আসে। এটা একটা গ্রুপ যাদের হচ্ছে যে আপনার হার্টবিটের সমস্যা পাচ্ছি। আরেকটা গ্রুপ আমরা খুব বেশি পাই, শুনবেন যে পানি কমে গেছে। এই পানি কমে যাওয়াটা ইন্ডিকেট করে তার ফুল থেকে যথেষ্ট পরিমাণ খাবার বাবুর কাছে আসছে না। তার মানে বাবুটা অনেক দিন থেকেই স্ট্রাগল করতে থাকে যে এইটুকু খাবার আমার আছে, এটুকু নিয়ে আমি চলবো। তো সেক্ষেত্রে সে প্রথম যেটা করে, সে হচ্ছে গিয়ে তার হচ্ছে আপনার ওই নড়াচড়াটা কমিয়ে দেয়। তাহলে যখন একটা মা কমপ্লেন করে বেবির মুভমেন্ট কম, তখন আমরা আপনারা খেয়াল করবেন যে সাধারণত আমরা আল্ট্রাসোনোগ্রাফিটা সাজেস্ট করি, ওইখানে আমাদের এই তথ্যগুলো দিয়ে দেয়। 2 হচ্ছে যে আপনার দেখা যায় যে বেবি যখন দেখে যে না তাতেও হচ্ছে না, তখন সে তার শরীরে গ্রোথ কমিয়ে দেয়। তাহলে এই গ্রোথ আরেকটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, যেটা আমরা দেখা যায় যে 6.5 মাস হলে তখন আমরা প্রথম গ্রোথ স্ক্যানটা করি 28 উইক্সে, এবং 4 সপ্তাহ পর পর গ্রোথটা চেক করতে থাকি যে তার গ্রোথটা কেমন হচ্ছে। তখন আমরা বলে দিই যে হ্যাঁ তোমার কিন্তু বেবির গ্রোথ কম হচ্ছে, তোমাকে এইটুকু রেস্ট নিতে হবে, এটুকু পরিমাণ পানি খেতে হবে, এবং ডায়েটের মধ্যে আমরা প্রোটিন ডায়েটটা এনরিচ করে দিই। এভাবে করে আমরা দেখা যাচ্ছে অনেককে মনিটরিংয়ে রেখে আপনার গ্রোথটা বাড়াতে পারি। কিছু কিছু মেয়ের খুব বেশি প্রেশারের প্রবলেম হয়ে যায়। প্রেশারটা কিন্তু আপনার বুঝতে হবে যে বেবি করে, বেবি যখন খাবার পায় না মায়ের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ, সে তখন চিন্তা করে আমি কীভাবে খাবারটা খেতে পারি। তখন সে তার যে গর্ভফুল আছে সেখান থেকে কিছু হরমোন তৈরি করে, যেটা গিয়ে মায়ের ব্লাড প্রেশার বাড়ায়। তাহলে মায়ের ব্লাড প্রেশার বাড়লে ব্লাডের ফ্লোয়ের স্পিডটা বাড়ে, বেবি একটু খাবার পায়। কিন্তু 1 সপ্তাহ পরেই তো বেবির গ্রোথ বাড়বে, তার ডিমান্ডও বাড়বে। এভাবে দেখা যায় ধাপে ধাপে বেবি মায়ের প্রেশার বাড়াতে থাকে। যখন সে খাবার পাবে না তখনই প্রেশার বাড়বে। তাহলে প্রেশার বাড়াটা কিন্তু আমরা যেটা পাচ্ছি মেয়েদের, এটা মূলত বেবি খাবার পাচ্ছে না তাই প্রেশার বাড়ছে। তাহলে কে বাড়াচ্ছে? বেবি বাড়াচ্ছে। তাহলে বেবির সমস্যা হচ্ছে। এসব ক্ষেত্রে দেখা যায় আমাদের হুট করেই ওরকম বলা লাগে যে পানি কমে গেছে, বাচ্চা ছোট হয়ে গেছে, এখন বেবি ডেলিভারি করে ফেলতে হবে। নাইলে মাকে অনেক সময় দেখা যায় যে আপনার একলামশিয়ার যে খিঁচুনি ওটা শুরু হয়ে যায়, মায়ের লাইফও থ্রেটেনিং হয়ে যায় ওসব ক্ষেত্রে। অনেক সময় তো আমরা বলি যে মায়ের মানে আচ্ছা এই জিনিসটা একটু বলবেন খুব সংক্ষেপে, মাকে বাঁচা যাবে কিংবা বেবিকে বাঁচানো যাবে, বাংলা সিনেমার খুব কমন ডায়ালগ, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন খুব সংক্ষেপে। আচ্ছা, মা অথবা বাচ্চা এটা খুব রেয়ার কন্ডিশন। তবে কিছু ক্ষেত্রে আপনার দেখা যায় যে আপনার এই যে এইচ কন্ডিশন, যে আপনি হচ্ছে মাকে বাঁচাতে হলে বাচ্চাকে স্যাক্রিফাইস করা লাগবে। ধরেন আপনার যখন 28 সপ্তাহ হয়ে যায়, তখন কিন্তু আমরা বাচ্চাটা একটা ভালনারেবল সিচুয়েশন, সে তার ফুসফুস ম্যাচিউর হয় না 28 উইক্সে, 34 উইক্সে গিয়ে ফুসফুসটা ম্যাচিউর হবে। তাহলে 28 উইক্সে যদি একটা মেয়ের এমন খিঁচুনি হয়ে যায় যে সে এখন হচ্ছে তার ব্রেনে কোনো রকম ব্লাড যাচ্ছে না, প্রেশার এত বেশি, ওই সময় কিন্তু আমরা বলি মাকে বাঁচাবেন না বাচ্চাকে বাঁচাবেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। গাজী মেডিকেল সেন্টার নিবেদিত হ্যালো ডক্টর, এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।